জুমলা সরকার বলে পরিচিত রাজ্যের বিজেপি সরকার, তারা সম্পদ কর এবং বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে যথাক্রমে 11% এবং 7% হারে। এই ইস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আমরা এও দেখছি এমবিবি ইউনিভার্সিটিতে বিদ্যাজ্যোতি প্রকল্পে এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েদের নাগালের বাইরে চলে যাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। দে কান্ট অ্যাফোর্ড ইট। সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা হবে। ব্রিটিশ সরকার যে জিজিয়া কর চালু করেছিল, সে জিজিয়া কর চালুর আগেও তারা ভোট পিটিয়ে জানিয়ে দিত, কিন্তু আমরা দেখলাম বিজেপি সরকার কোনো রকম আগাম নোটিশ না দিয়ে, বিজ্ঞাপন না দিয়ে, কোনো ধরনের জনগণের মতামত না নিয়ে হঠাৎ করে রাতের আধারে সম্পদ কর, বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন সদ্য প্রবীর চক্রবর্তী মহোদয় আপনাদের বিশদভাবে অবগত করবেন। আমি সাম্প্রতিক সময়ে যে শিক্ষাঙ্গনে প্রচণ্ডভাবে ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্যে পড়াশোনা গরিবের এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা নিয়ে আলোকপাত করছি এবং বিশেষ করে রাজ্যের ছাত্র এবং যুবদের এই সমস্যাটার প্রতি তাদেরকে সজাগ হতে এবং এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। এ বিষয়ে আমি কিছু বলার পর কর সম্পর্কে আমাদের মাননীয় সিনিয়র স্পোর্টস পার্সন আলোচনা করবেন। কবি জীবনানন্দের যে লাইনটা অদ্ভুত, আধার এক নেমে এসেছে এই পৃথিবীতে, সেটাই যেন বারবার আমাদের মনে করাচ্ছে এই বিজেপি সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্রে যেভাবে এমবিবি ইউনিভার্সিটি, বিদ্যাজ্যোতি এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তারা ফিস বাড়িয়ে চলেছে। তাতে মনে হচ্ছে তাদের একটাই মেসেজ, হয় পড়াশোনা দাও, করতে হলে টাকা পয়সা দাও, নতুবা কেটে পড়ো। অর্থাৎ গরিব ঘরের ছেলেমেয়েরা তারা পড়াশোনার দরকার নেই, যাদের পয়সা আছে তারাই পড়বে। ক্রমাগতভাবে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়িয়ে দিয়েও তারা এদিকেই সম্ভবত হিন্ট দিচ্ছে। এমবিবিতে ফি বৃদ্ধি কি হারে করেছে আপনারা অবশ্যই জানেন। তবুও আমি একটা কম্পারেটিভ স্টাডি এখানে এনেছি, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এমবিবি ইউনিভার্সিটির পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি এবং আমাদের পাশে আসাম ইউনিভার্সিটিতে কি ফি স্ট্রাকচার। আসাম ইউনিভার্সিটি, সেখানে তাদের গুরুদেব আছে, গুরুদেবকেও টপকে গেছে আমাদের রাজ্যের বিজেপি দ্বারা। দেখুন, আপনারা এই কাগজটা নিয়ে যেতে পারেন আমার আজকে সাংবাদিক সম্মেলনের পর। আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মাস্টার ডিগ্রি করতে প্রতি সেমিস্টারে ত্রিপুরা আমাদের এমবিবি বিশ্ববিদ্যালয়ে তারা যে ফি ধার্য করেছে সেটা হলো 17,000 টাকা। 1700 না, 17,000 টাকা, যেটা একটা গরিব ঘরের ছেলে মেয়ে ভাবতেও পারে না প্রতি সেমিস্টারে। অর্থাৎ এক বছরে 17 into 2, 34,000 টাকা। তাহলে আমাদের খুব জানতে ইচ্ছে করে, এটা কিন্তু একটা সরকারি বিশ্ববিদ্যালয়, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কত? আমাদের এখানে 34,000, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বছরে লাগে 2,314 টাকা। 2023-এর লিস্ট এটা আমি নিয়ে এসেছি এমএ করতে। দিল্লি ইউনিভার্সিটিতে কত? দিল্লি ইউনিভার্সিটিতে এমএ করতে বছরে লাগছে
13,750 টাকা বছরে। আর আমাদের এখানে MA করতে বেশিরভাগ সাবজেক্টই লাগবে বছরে 34,000 টাকা, 34,000। আর বেশিরভাগ রাজ্যেই এটা হয় 13,000, কলকাতার ক্ষেত্রে সেটা 2,000। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা বিখ্যাত ইউনিভার্সিটি। পাশাপাশি আসামের তাদেরই সরকার রয়েছে, গুরুদেবকেও তারা হার মানিয়ে দিয়েছে। গুরুদেব এসে জিজ্ঞেস করবে তাদেরকে যে কিভাবে তোমরা আমার উপর চলে গেলে। এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনাদের আমি কাগজ দিয়ে দেব। আরেকটা কোর্স কথা অবশ্যই বলতে হয়, আমাদের এখানে এমকম, যেটা নাকি গোটা ভারতবর্ষ তথা গোটা দুনিয়া এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকে এই দিনে যখন নাকি বিশ্ব বাণিজ্য তুঙ্গে, কমার্সের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, সেখানে আমি বিশ্ববিদ্যালয়ে এমকম বলতে কোনো কোর্সই রাখা হয়নি। হয়তো এখানে রোজগারটা কম হবে এই জন্য, জানি না। LLB একটা কোর্স, রাজ্যের অনেক ছাত্রছাত্রী পড়তে চাইছে, কিন্তু কোনো সরকারি LLB কলেজ একটা খোলা হয়েছিল অনেক দিন আগে, অন্য একটা আমলে, আর খোলা হয়নি। অথচ পাশাপাশি আমরা শুনতে পেয়েছি, দেখছিও কাগজপত্রে, জিরানে একটা আইন কলেজ খুলেছে, সেখানে কোনো সাধারণ ঘরের ছেলে মেয়ে ভর্তি হওয়ার জন্য নেই। এরকম ফি স্ট্রাকচার, লাখ লাখ টাকা দিতে হয়। এই গেল কম্পারেটিভ স্টাডি, আপনারা একটু নিয়ে যেতে পারেন। পাশাপাশি এবার আসছি বিদ্যাজ্যোতি। বিদ্যাজ্যোতিতেও ফিস বাড়িয়ে দিয়েছে অনেকটা, এবং বিদ্যাজ্যোতিতে যারা এবার মাধ্যমিক 12 পরীক্ষা দেবে তাদের ফিস প্রায় 3,000-এরও বেশি। এই বিদ্যাজ্যোতি স্কিম কথাটা শুনলেই বিজেপি নেতা, আদুলি নেতা, ফুল নেতা, শিকি নেতা একটু লাভ দিয়ে ওঠে, কারণ স্কিম করা যায় এবং সেই টাকাটা পকেটে ঢোকে, তাই স্কিম শুনলে লাফিয়ে ওঠে। এরকম বিদ্যাজ্যোতি স্কিম, এখানেও শুধু পয়সার খেলা। সাধারণ নিম্নবিত্ত ঘরের মানুষ যারা প্রাইভেট ইংরেজি মাধ্যম স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে না, তাদের জন্য একটা সুখবর দিয়েছিল তখনকার সময়ে বিখ্যাত শিক্ষামন্ত্রী, এবং পাশাপাশি এটাকে তারা 23-এর নির্বাচনে একটা বিজ্ঞাপনী চমক হিসাবে, পাবলিসিটি হিসেবে নিয়েছিল। কি সাধারণ মানুষ করে ছেলে মেয়েরা NCERT কোর্স অনুযায়ী ইংরেজি মাধ্যমে এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করতে পারবে CBSE আন্ডারে, এত কম পয়সা দিয়ে। স্বাভাবিকভাবেই অভিভাবকরা ছুটল সাধারণ গরিব ঘরে, নিম্নবিত্ত ঘরে, মধ্যবিত্ত ঘরে, যে কম পয়সায় আমার ছেলে মেয়েদের CBSE কোর্স করাবো। তারপর গিয়ে দেখলো সেখানে জুমলা আর জুমলা। CBSE তারা NCERT কে ফলো করে। NCERT রেশিও 20:1, মানে একটা ক্লাসে 20 জন ছাত্র থাকবে, একজন শিক্ষক থাকবে। এইখানে ছাত্রের কোনো অভাব নেই, অভাব শুধু শিক্ষকের। NCERT কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জোর দেওয়ার কথা বলেছে। আমাদের বিদ্যাজ্যোতি স্কুলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে কিছুই হয় না। এরপর যেটা হয় সেটা হলো মানুষের কাছ থেকে অনেক টাকা নেওয়া হয়। তারপরে যে জুমলাটা, বিশাল বড় জুমলা করলো কিছুদিন আগে, আপনারা জেনেছেন যে মাধ্যমিক 12 পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়া যাবে না, স্পষ্ট করে দিল CBSE-র এক অধিকর্তা। তারপর দৌড়ঝাঁপ লাগলো, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন ডেপুটেশনে গেল, অন্যান্য সংগঠন থেকেও গেল, চাপে পড়ে শেষ পর্যন্ত কিছু একটা আদায় করলো তারা। কি সেটা? 2026 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষা দেওয়া যাবে বাংলা মাধ্যমে, এরপর থেকে কিন্তু আর দেওয়া যাবে না। তার মানে এক্ষুনি যারা বিদ্যাজ্যোতি স্কুলে বাংলা মাধ্যমে পড়ছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, তাদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে, করতেই হবে, আর নতুবা বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে চলে যেতে হবে। এটাই কি কথা ছিল? এই সাধারণ কোমলমতি অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রীদের সঙ্গে এত বড় জুমলা,
একটু স্বাদ বাড়লো, তাদের মনে লাগলো এখন তারা কোথায় যাবে, হয় ইংরেজি মাধ্যম পড়ো নতুবা চলে যাও। এমবিবি ইউনিভার্সিটি গড়ে উঠেছিল 2015 সালে। এটা গড়ে ওঠার পেছনে কিন্তু একই কারণ। ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাওয়ার পর সেখানে বাংলা মাধ্যমে পড়াশোনা করা যাচ্ছিল না। তখন এদিক দিয়ে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে সাধারণ ঘরের ছেলেমেয়েরা, যারা ইংরেজি মাধ্যমে এফোর্ড করতে পারে না, তখন ইংরেজি মাধ্যম স্কুলে তো ছিল না, তারা গ্র্যাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করতে পারছিল না, শুধু ইংরেজি মাধ্যমে পড়তে হতো। অনেক অভিভাবকদের চাপ আসতো, বিভিন্ন ছাত্র সংগঠন, তার মধ্যে আমাদের দলের ছাত্র সংগঠনও ছিল, চাপ দিতে থাকলো যে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করাই যাচ্ছে না, ইংরেজি মাধ্যমে কীভাবে করবো। সেই পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছিল এমবিবি বিশ্ববিদ্যালয়, সেখানে বাংলা মাধ্যমেও করা যাবে। কিন্তু কি হলো, সেখানে এমনভাবে ফিস বাড়িয়ে দিল, যেটা আমি এইমাত্রই বলেছি, যে সাধারণ ছেলেমেয়েরা পড়াশোনাই করতে পারবে না, এত পয়সা দিয়ে পড়াশোনার যোগ্য তাদের নেই। এই যে আর ইংরেজি মাধ্যমে আমাদের যে বিজেপির নেতা নেত্রীরা আছেন তাদের হয়তো সমস্যা হবে না, তাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম পড়াশোনা করাটা সম্ভব না। তারা ইংরেজিতে বিশারদ, তাই হয়তো ইংরেজিটা তাদের বেশি পছন্দ। এই যখন ডিল, হয় টাকা দাও নতুবা কেটে পড়ো, দিস ইজ দ্য ডিল অর মেসেজ অফ বিজেপি। তাহলে তারা যে এত টাকা টাকা করছে, এর পরিবর্তে তারা কি দিচ্ছে? উচ্চশিক্ষার কি অবস্থা? স্কুল বিজেপি এটাই চায়। আমাদের যে নিউ এডুকেশন পলিসি, সেখানেও মোটামুটি এটাই হিন্ট দিয়েছে যে হায়ার এডুকেশন শুড বি অনলি ফর দ্য রিচ পিপল, রিচ স্টুডেন্টস। আপনাদের এখানে একটা তথ্য অবশ্যই দিতে হয়, হায়ার এডুকেশনটা আমাদের দেশে আস্তে আস্তে সাধারণ ঘরের মানুষের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। বিশেষত এই রোজগার, অর্থ, যে বয়সে হায়ার এডুকেশন সেই বয়সে আমার রোজগারের সময় হয়ে যায়। 70% বেশি মানুষ ত্রিপুরা রাজ্যে বিপিএল পরিবারভুক্ত। তারা যে বয়সে রোজগারের সময় সেই বয়সে পড়াশোনা করা এমনিতেই তাদের কাছে একটা বাধ্যতা, তার মধ্যে এত টাকা দিয়ে পড়তেই পারবে না। আপনারা জানেন মাত্র 21% শিক্ষার্থী উচ্চ শিক্ষায় পা রাখে ভারতবর্ষে। মানে 100 জন ছাত্র ছাত্রী যদি ক্লাস 1-এ ভর্তি হয়, এটা একদম সরকারি রিপোর্ট এখানে পড়ছে,
100 জন ছাত্রছাত্রী যদি প্রথম শ্রেণীতে ক্লাস 1-এ ভর্তি হয়, সেই 100-র মধ্যে মাত্র 21 জন 12 পাস করে কলেজে পা রাখে, বাকিরা এর মধ্যেই হারিয়ে যায়, ড্রপ আউট হয়ে যায়। অনলি ডিউ টু পভার্টি, দিস ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার ইন্ডিয়া। যে দারিদ্রতা, বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, এসব কথা বিজেপি শুনতেই চায় না, এটাই হলো আসল রিয়ালিটি। এই 21% আরো কমিয়ে আনা হচ্ছে এরকম ফি বৃদ্ধির মাধ্যমে। স্কুল শিক্ষা, যেটা নিয়ে এত অহংকার করছে, বলছে কি ত্রিপুরার যে স্কুল শিক্ষা ব্যবস্থা এরকম মডেল, যেটা দেখতে নাকি অন্যান্য রাজ্য থেকে শিক্ষামন্ত্রীরা বা শিক্ষা দপ্তরের অফিসাররা দৌড়ে আসছে যে ত্রিপুরা রাজ্য শিক্ষা ব্যবস্থা এত উন্নত কিভাবে হলো, মডেল শিক্ষা ব্যবস্থা। কিসের শিক্ষা ব্যবস্থা? কিছুদিন পরে বোধহয় আমেরিকা থেকেও দৌড়ে আসবে। সেই শিক্ষা ব্যবস্থা কি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে? নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, একটা সরকারি রিপোর্ট, এখানে অনেক ফাঁক ফোকর থাকে, তারপরেও নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী নবম দশম শ্রেণীতে 30% ড্রপ আউট 9-10। এই হলো শিক্ষা ব্যবস্থার বর্তমান ড্রপ আউট মাধ্যমিক দেয়। উচ্চ মাধ্যমিক স্কুলে খুব ঘটা করে বিজ্ঞান বিভাগ খোলা হয়, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীরা গিয়ে তার দরজা উদ্বোধন করেন, প্রচার করেন। অথচ বেশিরভাগ উচ্চ মাধ্যমিক স্কুলই বিজ্ঞান বিভাগ খুলে রেখেছে, বিজ্ঞান বিভাগের টিচার নেই, ফলে ছাত্রও ভর্তি হয় না। প্রচুর স্কুল রয়েছে। এডিসি এলাকা আপনারা দেখেছেন কিছুদিন আগে, শিক্ষক শিক্ষিকার অভাবে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। একটা স্কুলে সেদিন ধলাই জেলার বাচ্চা ছেলে মেয়েরা 4-5-এ পড়ে, একজন শিক্ষকও নেই, একজন শিক্ষক আছে তাকেও বদলি করে চলে গেছে। বাচ্চা ছেলে মেয়েরা 4-5-এ প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের শিক্ষক দাও। কি হার! এই হলো মডেল শিক্ষা ব্যবস্থা। শিক্ষার মান কিরকম? যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তারা বুঝবেন। প্রশ্নের মান দেখলে মনে হবে যে এটা কি শিক্ষা না দেখে দেখে, আপনারা যে ছোটবেলায় দেখে দেখে লেখো, ঠিক সেই রকম সিস্টেমে চলে এসেছে পুরোটা শিক্ষা ব্যবস্থা। প্রশ্নপত্র বেশিরভাগ শুধু সিবিএসসি করে তারা ছুটছে, অথচ হাজার হাজার শিক্ষক পদ খালি, 10-12 হাজারেরও বেশি পদ। সিবিএসসি করে তারা ছুটছে, সিবিএসসি করেছে। আমার অবাক লেগে যায়, অনেকের সঙ্গে কথা বলেছি যারা নাকি অন্ধভক্ত, গোবর খেলেই চলে, তাদের ভাত খেতে হয় না, এরকম অনেক শিক্ষিত মানুষও আছে, শিক্ষকতাও করে। তারা বলেন যে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে গন্ডাছড়া রস্যাবাড়িতে বসে যে ছেলেমেয়েরা যে বইটা পড়ছে, সেটাই নতুন দিল্লি, নিউ দিল্লির ছেলেমেয়েরাও পড়ছে, সারা ভারতবর্ষে পড়ছে। এটা কত বড় গর্বের বিষয়। আরে শেক্সপিয়ার তো লন্ডনে এখনই বসে বসে ড্রামা লিখতেন, সেটা আমরা এখানে আগরতলায় বসে পড়ছি না? একটা হাস্যকর যুক্তি। সিবিএসসি করতেই হবে, সিবিএসসি করলেই ভালো হবে, এটা তাদেরকে কে যুক্তি দিল আমরা জানি না। কিন্তু এখানে আমার কাছে একটা লিস্ট আছে, আমি আপনাদের ধরিয়ে দেব। মাত্র 12টি রাজ্যে সিবিএসসি অ্যাকসেপ্ট করেছে, আর কোনো রাজ্য সিবিএসসি অ্যাকসেপ্ট করেনি। আজকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে রাজ্যগুলি অনেকটা এগিয়ে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তাছাড়া আমাদের উত্তর পূর্বাঞ্চলে মিজোরামও অনেকটা এগিয়ে, এবং আমাদের পাশে পশ্চিমবঙ্গ, কেউই সিবিএসসি সিলেবাস অ্যাকসেপ্ট করেনি, এমনকি তারা নিউ এডুকেশন পলিসিও অ্যাকসেপ্ট করেনি। তাহলে কারা করেছে? আমি এখানে নামগুলি একটা পড়ছি, পড়াটা জরুরি কেন সেটা আমি বলছি। করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, দিল্লি, গোয়া, হরিয়ানা, হিমাচল, বিহার, জম্মু, পাঞ্জাব এবং সবশেষ ত্রিপুরা। তারাই শুধু সিবিএসসি দিয়েছে, অন্য রাজ্যরা নেই। এই যে নামগুলি বললাম, এদের মধ্যে কিন্তু বেশিরভাগই হিন্দি মাধ্যমে সিবিএসসি পড়ে। সিবিএসসি নিয়ম হলো হিন্দি অথবা ইংরেজি। আমাদের এখানে পড়তে হলে ইংরেজিটাই পড়তে হবে, কিন্তু তাদের ভাষাটাই হিন্দি, তারা হিন্দি মাধ্যমে পড়েন।
কোনো সমস্যা হয় না। আমাদের এখানে প্রশ্ন বাংলাতে হবে না ইংরেজিতে হবে না, একটা সমস্যা জেগেছিল এই কারণে। তাহলে সিবিএসসি যেহেতু 2026 থেকে আর বাংলাতে প্রশ্ন করবে না, হয়তো ছাত্রছাত্রীদের কথা ভেবে এটা রাজি হয়েছে। Otherwise, I have seen, I have gone through the website of CBSE. If you apply for CBSE application, তো ধরুন আপনি একটা স্কুল খুলবেন, CBSE application চাইবেন, সেখানে মিডিয়ামে দুটাই অপশন আছে, আপনারা ওয়েবসাইটে খুলে দেখবেন, ইংলিশ, হিন্দি, এছাড়া আর কোনো অপশনই নেই। আমরা জানি না রাজ্য সরকার কোনটাতে দাগ দিয়েছিল তখন, নাকি ব্র্যাকেটে লিখে দিয়েছিল বেঙ্গলি, আমরা কিছু জানি না। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে রাজ্য সরকার ইংলিশ বা হিন্দির মধ্যে কিছু একটা দাগ দিয়েছিল, অথবা দেয়নি দাগ, নতুবা কেন বাংলা মাধ্যমে প্রশ্ন করা নিয়ে এত সমস্যা হতো। এবং যদি আমার শিক্ষক হিসেবে আমি আঁকতে উঠি অনেক সময়, যদি কিছুদিন আগে এই ঝড়ঝাপটাটা, এই আন্দোলনটা না হতো বিভিন্ন সংগঠন থেকে, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ সবাই, তাহলে পরীক্ষা হলে গিয়ে ছাত্রছাত্রীরা দেখতো কোশ্চেন ইংলিশ, পরে গেছে বাংলাতে 73টি বাংলা মাধ্যম স্কুল বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পরে গেছে বাংলাতে হাতে প্রশ্ন পেত সব ইংরেজি। এই হলো মোটামুটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার পদ্মমধ্য। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আরেকটা রহস্য রয়ে গেছে, যেটা আজকে আমরা বলতে চাই। সেটা হলো বিদ্যাজ্যোতির যে বইপত্রগুলো ক্লাস 8 পর্যন্ত আপনারা জানেন বিনামূল্যে বই দেওয়া হয়, 9 থেকে 12 পর্যন্ত টেক্সট বইগুলি কিন্তু কিনে নিতে হয়। কে বিক্রি করে? স্কুল থেকে তারা কিনে নেয়, অর্থাৎ এসসিআরটি এগুলি বিক্রি করে। এনসিআরটি বইগুলি এসসিআরটি বাংলা মাধ্যমে ট্রান্সলেশন করে নিয়েছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশটাই কিনে নেয়, যারা বাংলা মাধ্যমে পড়ে এসসিআরটির কাছ থেকে বাংলা মাধ্যমে বইগুলি কিনে নেয়। এবং এই কেনার জন্য অতিরিক্ত 80 টাকা, 100 টাকা, 110 টাকা করে ভাড়া দিতে হয়, মানে তারা নিজেরা গিয়ে যে আনবে এইটা ভাড়াও স্কুলকে মিটিয়ে দিতে হয় ছাত্রদের। ভালো কথা। এইগুলি এনসিআরটি থেকে এসসিআরটিতে বাংলাতে অনুবাদ করেছে শিক্ষক শিক্ষিকারা ডেপুটেশনে গিয়ে, মানে ফ্রিতে। তাহলে এই বইগুলোর দাম সিবিএসসি ক্ষেত্রে যদি ইংলিশ মিডিয়ামের বইটার দাম হয় 210 টাকা, বাংলা মিডিয়ামের 210 টাকা এটার দাম। এবং এটা খুব ফলাও করে। আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন সিবিএসসি ট্যাক্সের যে দাম আমরা ওই দামই রাখবো, তুই বেশি রাখবো না। মনে হচ্ছে উনি দয়া করছেন। আসলে ব্যাপারটা কি? আসলে কিন্তু অনেক পুস্তক ব্যবসায়ী যারা পাবলিশিং এর যুক্ত আছেন তাদের সঙ্গে কথা বলে আমি বা আমরা দেখেছি, সত্য মিথ্যা জানি না, ওরা বলেছে যে বইটা যদি অনুবাদ হয়ে যায় তারপরে এই বইটা করতে 40 থেকে 50 টাকা বেশি খরচই হবে। তো 200 টাকা যদি রাখে বইটার দাম, আর খরচ যদি 40-50 টাকা হয়, যদি হয়, তাহলে 150 টাকা একটা বইয়ের লাভ। এই লাভের টাকাটা কোথায় যায়? রাজ্যের ছাত্রছাত্রীদের উপকারে লাগানো হয়, তহবিলে লাগানো হয়, আমরা জানি। তাহলে এই সমস্ত সিস্টেমের ফলে total corruption in education, total message is either you give money and continue study, if you don't have money you just leave, যাও। কি করবে গিয়ে? ত্রিপুরায় কোনো চাকরি কাজ আছে? কিছুই নেই। এক আছে সুইগি জোম্যাটো, সেখানে যাবে, আর নতুবা নেশা বাণিজ্যে তাদের হয় কাজ করবে, কিছু পয়সা রোজগার করবে। আজকে এই পত্রিকায় দেখলাম একটা স্কুলে 2টা ছাত্রকে ধরেছে পুলিশ, তারা কি করছে? নেশার ট্যাবলেট বিক্রি করছে। আরে ওদের ধরে কি হবে? ওদের হাতে কিভাবে আসলো সেটা দেখো। স্কুলে পড়ে ছাত্রছাত্রী, তারা কি এটা মূল জায়গা থেকে দিয়ে গেছে? তাদেরকে যে ধরেছ, শাস্তি দিয়েছো, শাস্তিটা তো তোমরা আমাদের দিয়েছো, সমাজকে দিয়েছো। এই ক্রমাগত ছাত্রছাত্রীরা থেকে কি পাবে? তাহলে টোটাল এই সিস্টেমের ফলে কি হয়ে যাচ্ছে? সৃষ্টি হচ্ছে প্রচন্ড হারে বেকারত্ব। আমি আমার কথা এই বেকারত্ব টপিকটা দিয়ে, টপিক বলতে খুব স্পন্টেনিয়াসলি এই টপিকটা এসে গেল। এই করাপ্টেড এডুকেশন আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটাকে আরো অ্যাকিউট করে দিচ্ছে। কিরকম অ্যাকিউট? সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, সিএমআই, তারা তাদের রিপোর্টে বলেছে উত্তর
উত্তর পূর্বাঞ্চলে বেকারত্বে ত্রিপুরা 1 নম্বর স্থানে আছে। সরকারি সংস্থা, এটা কংগ্রেসের বা ইন্ডিয়া জোটের সংস্থা। সিএমআই বলেছে উত্তর পূর্বাঞ্চলে 1 নম্বরে বেকারত্ব। Overall, the unemployment rate in Tripura is 14.3% according to the March 2023 CMIE survey. BJP ruled India leads the world in terms of unemployment. পৃথিবীতে এগিয়ে ভারতবর্ষ বেকার, আর কোনো কিছু এগিয়ে থাকুক না, বেকারত্বে এগিয়ে আছে, জনসংখ্যা এগিয়ে আছে, আর পলিউশনে আপনারা দেখেছেন নিশ্চয়ই, পলিউশনে সবচেয়ে 1 নম্বরে আছে ভারতবর্ষ, সবচেয়ে পলিউটেড দেশ। যতই G20-তে সবকিছু ঢেকে ডাকে, গরিবদের ঢেকে দিয়ে G20 করুক না কেন, বড় বড় কাপড় টাঙিয়ে গরিবের বস্তি ঢেকে দিয়ে, কিন্তু আপনারা 6 এবং 7 সেপ্টেম্বরে আজকাল ঘরে বসে সব পত্রিকা দেখা যায়, লোকাল পত্রিকা, ন্যাশনাল নিউজ পেপার, ইন্টারন্যাশনাল নিউজ পেপার। আমি আবারও বলছি, 6 এবং 7 আগস্টে ওয়াশিংটন পোস্ট, জাপান টাইমস, লন্ডন টাইমস, মানে G20-র সময় সারা পৃথিবীতে ভারতের কি প্রশংসা চলছিল না, ভারতকে নিয়ে হাসাহাসি উপহাস চলছিল, সেখানে দেখে নিতে পারবে। সেখানকার বিদেশের বেশিরভাগ পত্রিকাতে প্রথম পেজে বা G20 নিয়ে একমাত্র নিউজে একটাই ছবি উঠেছিল যে বস্তির পর বস্তি সবুজ সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, যাতে দারিদ্রতাটা না দেখা যায়। এর চেয়ে লজ্জার বেশি আর কিছু হতে পারে। সেই বেকারত্বের জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে আমি আমাদের রাজ্যের ছাত্র এবং যুবদের বিশেষ করে আবেদন রাখছি তাদের কাছে, আমাদের মতো রাজ্যে যেখানে 70% দারিদ্র সীমার নিচে বাস করছে, সেখানে ফ্রি এডুকেশনের দাবিতে তোমরা লড়াই করো, আমরা তোমাদের সাথে আছি। তোমরা ভুলে যেও না যে এটা তোমাদের অধিকার, তোমরা কারো কাছে ভিক্ষা চাইছো না। রাইট টু এডুকেশন ইজ আওয়ার রাইট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, যদিও কনস্টিটিউশনটাকে তারা পাল্টে দিতে চাইছে। আপনারা জানেন উচ্চ শিক্ষায় বন্ধ করে দিয়েছে ভর্তি, গরিব ভর্তি হতে পারবে না। স্কুল শিক্ষাটা ফ্রি রেখেছে, কিন্তু সেখানেও উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে দিচ্ছে, ডারউইনের তত্ত্ব বাদ দিয়ে দিচ্ছে। মানে একদল ফ্যানাটিক ধর্মোন্মাদ সৃষ্টি করতে চাইছে বিজেপি, যারা নাকি বিজ্ঞানের কিছু জানবে না, ডারউইনের তত্ত্ব জানবে না, জানবে না যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা লড়াই করবে তারাই বেঁচে থাকবে, এটা তাদের বুঝতে দেবে না। এই জন্য চ্যাপ্টারটাই তারা তুলে দিয়েছে। তারা বলবে ভগবান যাকে বলে সেই বাঁচে, এই কথাটা বলার জন্য হয়তো ডারউইনের চ্যাপ্টারটাই তুলে দিয়েছে। তাই এই অধিকারের জন্য ঝাঁপাও, ছাত্র যুবদের বলছি, আমরা তোমাদের পাশে আছি। অধিকার আদায় সারা ভারতবর্ষে আজ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত যুবদের আইকন হয়ে গেছে। আমাদের রাজ্যে একমাত্র জননেতা সুদীপ রায় বর্মন, আনপ্যারালাল জননেতা তাকেই বলে যাকে নাকি দলমত নির্বিশেষে সবাই পড়ুয়া করতে বাধ্য হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বেও আছেন, একবারও শিক্ষার নাম নেন না, বরং তার মুখে কথায় কথা সুদীপ রায় বর্মনের নাম আরো বেশি শোনা যায়। সুদীপ রায় বর্মনের চিন্তায় ওনার ঘুম আসে, অথচ শিক্ষার মান এখানে নেমেছে, এই চিন্তা তার নেই, কোনো কমেন্টও নেই। এমবি ইউনিভার্সিটির এই ফি হাইক, বিদ্যাজ্যোতি ফি হাইক, নো কমেন্ট। ট্যাক্স বৃদ্ধি হয়েছে, কোনো কমেন্ট নেই। আমাদের সিনিয়র স্পোর্টস পার্সন বলবেন ট্যাক্স বৃদ্ধি নিয়ে। তাই একটা আপিল দিয়ে তোমাদের কাছে আবেদন, আমাদের রাজ্যের ছাত্র যুবদের কাছে আবেদন করে আমার এই কথা বলা শেষ করব। আবেদন একটা কবিতার মধ্য দিয়ে, যে কবিতাটা তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় পেয়েছো, আজিজের কবিতা, অত্যন্ত ভাইরাল। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा, सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, तुम जो मांगते हो मुझसे मेरे होने की कागजात, अपने हस्ती का तुमको सबूत जरूर दिया जाएगा। ये जंग आखिरी सांस तक
लड़ा जाएगा। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। ये भी याद रखा जाएगा किस किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की, किस तरह से तुमने वतन को तोड़ने की साजिशें की। ये भी याद रखा जाएगा किस तरह से हमने वतन को जोड़ने की ख्वाहिशें की। सब याद रखा जाएगा, सब कुछ याद रखा जाएगा। थैंक यू। এখন আমাদের দলের সিনিয়র স্পোর্টস পারসন এই যে পরবর্তী নিয়ে আলোচনা করবেন। সাংবাদিক বন্ধুরা, একটা ভালো সময় আপনারা এখানে অতিক্রান্ত করেছেন। আমাদের প্রদেশের পক্ষ থেকে এডুকেশন সিস্টেম নিয়ে প্রধানত পার্থ আচার্য মহাশয় উনি বলেছেন যে আমি আপনাদের মূল্যবান সময় আর বেশি নেব না, কারণ এটা সমীচীন অনেকটা সময় নিয়ে নিয়েছি। কিন্তু দুটো বিষয় যেহেতু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের যে কথা নেই বার্তা নেই, এমনিতেই সারা দেশে বিশ্বগুরুর দৌলতে মানুষের নাবিচ্ছা চলে যাচ্ছে। আচ্ছে দিনের পরিবর্তে মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে না, কাজ নেই, লাগামহীনভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, প্রতিটা জিনিসের দাম। পেট্রোল, ডিজেল, গ্যাস থেকে শুরু করে শাক সবজি, চাল, জীবনদায়ী ওষুধ, সাধারণ ওষুধ, সব কিছুর দাম লাগামহীনভাবে বাড়ছে। কোনো ভ্রুক্ষেপ নেই, কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা আত্মপ্রচারে আত্মমগ্ন, তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ওনাদেরই ভাব শিষ্য, বিশ্বগুরুর ভাব শিষ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বিকার, আমাদের রাজ্যের দুরবস্থা সম্পর্কে নির্বিকার। সুশাসনের সুশাসকরা তাদের দৌলতে, আমি সবিস্তারে সব কিছু উল্লেখ করতে চাই না যেহেতু সময়ের স্বল্পতা আছে, দুটো বিষয় শুধু উল্লেখ করব। তাদের দৌলতে যেখানে কিছুদিন পূর্বে বাজেট অধিবেশন হয়ে গেল, বাজেট অধিবেশনে পরিষ্কার বলা হয়েছিল আমরা নূতন করবিহীন বাজেট আমরা উপস্থাপনা করলাম। পৌর নিগম তাদের বাজেট অধিবেশনে তারা বলেছিল যে ট্রিপল ইঞ্জিনের ত্রিপুরা, ট্রিপল ইঞ্জিনের পৌর নিগম আমরা করহীন বাজেট করলাম। সম্প্রতি কি দেখলাম আমরা? এক তুগলকি ফরমান। ভাবা যায় রাজ্যের মানুষকে ঘুমে রেখে সেখানে বলা যায় অনেকটা পেছনের দরজা দিয়ে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বিদ্যুৎ মাশুল একটা মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এমনিতেই আমাদের রাজ্যে বিদ্যুতের অবস্থা শোচনীয়। বিদ্যুৎ দীর্ঘদিন পর গত বেশ কয়েক বছর যাবৎ আমরা বিদ্যুতে সারপ্লাস যাচ্ছি। আমাদের রাজ্যে বিদ্যুৎ বহিরাজ্যে যাচ্ছে, দিতে পারছি না। বাংলাদেশে বিক্রি করা হচ্ছে, সেখানে লোডশেডিং মুক্ত হয়ে গিয়েছিল রাজ্যটা। সেখানে আজকে অবস্থা কি বলা নেই, কোয়া নেই, যখন খুশি তখন পাওয়ার কাট হয়ে যাচ্ছে। নূতন শব্দ 18 ইংরেজির আগে আমরা এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। 18 ইংরেজির পর সেই শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি এবং ইদানিং নূতন যে করিতকর্মা বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রীর সুবাদে ওনার দৌলতে আমরা এই পাওয়ার কাটের সাথে আরো বিশদভাবে পরিচিত হচ্ছি। রাজ্যে যেমন অঞ্চল আছে যেখানে দিনের পর দিন বিদ্যুৎ থাকে না, জল নেই, অসহনীয় অবস্থা। মানুষ বাধ্য হয়ে বিদ্যুৎ নিগমের অফিস ভাঙচুর করছে, সেখানে রাস্তার উপর করছে, রাস্তার উপর মতো আন্দোলন করছে, এগুলি করছে। পাওয়ারের কি অবস্থা? এই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুৎ মাশুল যেভাবে বাড়ানো হয়েছে, এমনিতেই আমি কম্পেয়ার
সারা দেশের অন্য রাজ্যগুলির সাথে তুলনা করতে চাই না, আমি একটা ছোট্ট কম্পেয়ার করতে চাই। কলকাতা মহানগর, কলকাতার চাইতে আমাদের এখানে যে বিদ্যুতের যে মিটার চার্জ, এটা অনেক বেশি। আমাদের এখানে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মিটার চার্জ হচ্ছে 5 টাকা 8 পয়সা। 51 থেকে 150 পর্যন্ত 6 টাকা 40 পয়সা। 151 থেকে 300 ইউনিট পর্যন্ত 6 টাকা 59 পয়সা। 301 থেকে তার উপরে 7 টাকা 70 পয়সা। কমার্শিয়াল ক্ষেত্রে সেখানে 6 টাকা 23 পয়সা থেকে শুরু করে 8 টাকা 6 পয়সা। এই হারে আমাদের মাসুল দিতে হবে। তার উপর এর ফলে বিদ্যুৎ সংযোগ রক্ষা করাটা সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে অসহনীয় হয়ে উঠেছে। বলা হচ্ছে সাফাই গাইছে, এই যে হঠাৎ করে বিদ্যুৎ মাসুল বলা নেই করা নেই 5% থেকে 7% বৃদ্ধি করে দিয়েছে। সেই জায়গায় বলা হচ্ছে আমরা বিদ্যুতের মাসুল 18 সালের পর আর বাড়াই, কোনোভাবে বাড়াই। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 5% ডিউটি চার্জ যেটা 18 সালের পর বাড়ানো হয়েছে, যাদের আগে মাসিক বিদ্যুতের রেন্ট দিতে হতো 1000 টাকা, 1200 টাকা, তাদের 2500 3000 টাকা রেন্ট দিতে হচ্ছে। এটা কিসের পরিপ্রেক্ষিতে হচ্ছে? কে বাড়িয়েছে? কেন বাড়িয়েছে? কোনো কৈফিয়ত আছে? কোন কৈফিয়ত? সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বিদ্যুৎ নিগম লাভে চলছে, সকলেই জানেন এটা লাভে চলছিল, লাভজনক সংস্থা আছে। আজকে 800 থেকে 1000 কোটি টাকা নাকি দেনার দায়ী হয়ে আছে। সেখানে এই অবস্থা হলো কেন? কে দায়ী? অব্যবস্থা আর লুটপাট, এ হচ্ছে প্রধান কারণ। একে আড়াল করার জন্য নানা ধরনের গল্প শোনানো হচ্ছে, হেন বৃদ্ধি যেন বৃদ্ধি, এই সমস্ত গল্প শোনানো হচ্ছে। আসল হচ্ছে অব্যবস্থা, সেখানে সঠিক পরিচালনার অভাব আর লুটপাট, এর ফলেই এটা হয়েছে, নতুবা তো এটা হওয়ার কথা নয়। সেখানে বলা হচ্ছে বকেয়া পড়ে আছে কোথায়? সাধারণ গ্রাহক যারা, তাদের 1-2 মাস যদি বকেয়া জমে যায় লাইন কেটে দিয়ে, কিন্তু বকেয়াটা কোথায়? আমাদের কাছে যতটা খবর, সেই খবর হচ্ছে সরকারি দপ্তরগুলিতে, বেসরকারি বড় বড় সংস্থার দপ্তরগুলিতে কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে, যেগুলি আদায়ের কোনো ব্যবস্থা নেই। এগুলি যদি আদায় হতো, বিদ্যুৎ নিগম যদি সুষ্ঠুভাবে পরিচালিত হতো, তাতে আমাদের বিশ্বাস ভাড়া বিদ্যুতের মাসুল বৃদ্ধির কোনো রকম প্রশ্ন ছিল না, প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হয়েছে। অথচ কখন, কোন সময়ে? যখন আমি তো বললামই, শুরুতে বলেছিলাম সারা দেশের মানুষের নাবিচ্ছা হচ্ছে। আমাদের রাজ্যে জুমিয়া, ক্ষেত মজুর, দিন মজুর, বেকার যুবক যুবতী, ছোট মাঝারি ব্যবসায়ী, সব অংশের মানুষ আজকে বলা যায় অর্থনৈতিক ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। সংসার চালাতে পারছে না, দুবেলা দুমুঠো ঘূর্ণিবৃত্তি করতে পারছে না, এর ভয়ঙ্কর অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় মরার উপর খাড়ার না বিদ্যুতের মাসুল। শুধু কি বিদ্যুতের মাসুল? কিন্তু এই শারদ মরশুমে আমরা আরেকটা লক্ষ্য করছি, করহীন বাজেট বলেছিল পৌর নিগম। সেই পৌর নিগম আপনারা জানেন একটা সময়, আজ থেকে কয়েক বছর আগে, সেখানে কংগ্রেস শাসিত পৌরসভা পৌর পরিষদ ছিল। সেই পৌর পরিষদে 5 বছরে 1 টাকাও কর বৃদ্ধি করে, কোন রকম কর বৃদ্ধি করে। তার পরবর্তী সময়ে দীর্ঘ যে শাসন ব্যবস্থা চলছিল, সে সময় যে সম্পদ কর বৃদ্ধির ক্ষেত্রে একটা নিয়ম ছিল, সে হচ্ছিল সেলফ ডিক্লারেশনের মাধ্যমে। অর্থাৎ যারা ঘর বাড়ির মালিক, তারা নিজেরা ডিক্লেয়ার দেবে তাদের কত কি পরিমাণ জায়গাতে কি পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদের হিসাব দেবে, এর উপর পৌর পরিষদ কর আরোপ করবে। সেভাবেই কর দিতে অভ্যস্ত ছিল। হঠাৎ করে বলা নেই, কোয়া নেই, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এই সমস্ত কিছু জানা নেই। সেখানে বলা হচ্ছে যে
নূতন করে কর দিতে হবে, সেখানে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে, কর বাড়ানো হয়েছে। কোথায়, কিভাবে, কারা অ্যাসেসমেন্ট করলো, কোনো কিছুর উল্লেখ নেই। কিভাবে এটা হয়েছে, সম্পূর্ণ মানুষকে অন্ধকারে রেখে সে কর দেওয়া হয়েছে। এবং একটা বলা যায় যে একটা অবিবেচকের মতো তুগলকি ফরমান জারি করেছে। অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে নোটিশ দিয়ে, বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়ে বলা হচ্ছে 5ই অক্টোবরের মধ্যে এই কর পরিশোধ করতে হবে, নতুবা পেনাল্টি। এটা কি ধরনের কথা? 1923-24 অর্থ বছরে, সকলেই জানে অর্থ বছরের শেষ হচ্ছে 31শে মার্চ 2024। 31শে মার্চ 2024 পর্যন্ত কর দেওয়ার সুযোগ আছে, পূর্ণ রেটে কর দেওয়ার সুযোগ আছে। সেখানে সমস্ত কিছু তোয়াক্কা না করে সেখানে কর বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই আমরা এই দুটো ক্ষেত্রে বিনীতভাবে আমরা যেটা বলতে চাই যে অবিলম্বে জনগণের কথা বিবেচনা করে, মানুষের কথা বিবেচনা করে এই দুটো কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পুরো কর এবং বিদ্যুৎ কর, বিদ্যুতের মাসুল যেটা বাড়িয়েছে সেই মাসুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করে আমরা কংগ্রেস চুপ করে আমরা বসে থাকব। দলগতভাবে আমরা রাস্তায় নেমে জনমত তৈরি করব এবং তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তুলব, বাধ্য করব রাজ্য সরকার, বিদ্যুৎ নিগম এবং পৌর নিগমকে আমরা বাধ্য করব এই কর প্রত্যাহার করার জন্য। অনেক কথা বলা হয়েছে, পৌর বিদ্যুৎ করের ক্ষেত্রে বলা হচ্ছে যে রেগুলেটরি কমিটি এটা করেছে। আমরা রেগুলেটরি কমিটি বুঝি না, আমরা বুঝি বিদ্যুৎ নিগম, আমরা বুঝি রাজ্য সরকার। রাজ্য সরকার মানুষকে খেতে দিতে পারছে না, মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, একটার পর একটা নতুন করে কর আরোপ করছে। শিক্ষা ক্ষেত্রে বলেছে, এত দীর্ঘ সময় ধরে বলেছে শিক্ষা ক্ষেত্রে 9 গুণ কর বৃদ্ধি করেছে। শিক্ষা ক্ষেত্রে সরকারের যে ঘাটতি, এই ঘাটতি ছাত্র অভিভাবকদের কাছ থেকে মেটানোর চেষ্টা করছে। সেখানে ওই সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কথা না বাড়িয়ে আমি শুধু বলতে চাই যে আপনারা প্রচার মাধ্যমের সহযোগিতা চাই, প্রচার মাধ্যম আমাদেরকে সহযোগিতা করুন। জনমত তৈরিতে এই কর বৃদ্ধির যে তুগলকি ফরমান, সেই ফরমানের বিরুদ্ধে জনমত তৈরিতে প্রচার মাধ্যম এগিয়ে আসুন। আমরা কংগ্রেস, আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব, তীব্র আন্দোলন করে তুলতে